আজকের ভিডিওটিতে জনসংখ্যার বিবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমেতে আমরা জনসংখ্যা বিবর্তন তত্ত্ব সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু জেনে নেব। তো এই যে জনসংখ্যার যে বিবর্তন যে তত্ত্ব, এই তত্ত্বটি প্রথম কে দেন? এটা দেন হচ্ছেন ওয়ারেন থমসন। ১৯২৯ খ্রিস্টাব্দে এই ওয়ারেন থমসন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক উন্নতির সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে প্রথম এই জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি প্রকাশ করেন। তার পরবর্তীকালেতে এই তত্ত্বের উপরেতে আরও অনেকেই কাজ করেছেন এবং তত্ত্বকে আরও বিশদভাবে আলোচনা করেছেন। তাদের মধ্যে দুজন হলেন এই ১৯৪৫ সালে ফ্র্যাঙ্ক নোটস্টাইন এবং ১৯৪৭ সালে সিপি ব্লেকার। এরা এই তত্ত্বের উপরেতে আরও গবেষণা করে এই তত্ত্বকে আরও বিশদভাবে আলোচনা করেন। এবার দেখো এই যে তত্ত্বের যে ভিত্তি সেটা কি? এই তত্ত্বের যে ভিত্তিটা সেটা হচ্ছে যে এই যে জন্মহার ও মৃত্যুহারের সঙ্গে আর্থসামাজিক অবস্থার যে নিবিড় সম্পর্ক আছে। একটা সমাজের যে আর্থসামাজিক যে অবস্থা বা কোনো দেশের যে আর্থসামাজিক অবস্থা, সেই অবস্থা সঙ্গে সেই দেশের জন্মহার এবং মৃত্যুহার, জনগণের মানে জনসংখ্যার জন্মহার এবং মৃত্যুহারের একটা গভীর সম্পর্ক আছে। আর সেই সম্পর্কের উপরেতেই ভিত্তি করে এই জনসংখ্যার বিবর্তন তত্ত্বটি গড়ে উঠেছে। অর্থাৎ এটাই হচ্ছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল যে ভিত্তিটা সেটা, যে আর্থসামাজিক অবস্থা তার সঙ্গে জন্মহার ও মৃত্যুহারের যে সম্পর্ক সেটা। আর এই যে তত্ত্বটি, এই তত্ত্বের সাহায্যে এই জন্মহার ও মৃত্যুহারের সঙ্গে দেশের আর্থসামাজিক পরিবর্তনের যে চিত্রটা, সেই চিত্রটা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়ে থাকে। এবারেতে আমরা এই যে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের যে মূল যে প্রতিপাদ্য যে বিষয়গুলো আছে, সেগুলোকে আমরা একটু জেনে নেব। তো দেখো এখানেতে এই তত্ত্ব অনুসারে জনসংখ্যার পরিবর্তন বা বিবর্তন এই উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার থেকে নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহারে পৌঁছায়। এটা একটা বিষয় রয়েছে এই তত্ত্বেতে। আর একই সঙ্গে সমাজের কি পরিবর্তন হয় দেখো, যে প্রধানত এই গ্রামীণ কৃষিভিত্তিক ও নিম্ন শিক্ষার হার থেকে প্রধানত নগরকেন্দ্রিক শিল্পমুখী ও উচ্চশিক্ষার হার বিশিষ্ট সমাজে রূপান্তরিত হয়। জনসংখ্যার ক্ষেত্রে আমরা কি পরিবর্তন দেখছি এই তত্ত্ব অনুসারে? না একটা দেশেতে যদি মানে দেশেতে এই উচ্চ জন্মহার থেকে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার থেকে আস্তে, আস্তে নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহারেতে পৌঁছায়। আর সমাজের ক্ষেত্রে আমরা কি পরিবর্তন দেখছি, যে গ্রামীণ কৃষিভিত্তিক এবং সমাজ থেকে বা যেখানেতে শিক্ষার মান খুব নিম্নমানের, সেখান থেকে আস্তে, আস্তে এই নগরকেন্দ্রিক শিল্পমুখী সমাজেতে উন্নত হচ্ছে এবং যেখানেতে শিক্ষার মান অনেক ভালো। তো সেই সমাজেতে রূপান্তরিত হচ্ছে। আর এই জনসংখ্যার বিবর্তন যে তত্ত্ব আছে, এই তত্ত্বের ৩ টে মূল বিষয় আছে, মূল প্রতিপাদ্য বিষয় আছে। প্রথম হচ্ছে যে মৃত্যুহার জন্মহারের আগেই হ্রাস পাবে। ২ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে শেষে জন্মহার হ্রাস পেয়ে মৃত্যুহারের সমান হবে। আর তৃতীয় হচ্ছে জনসংখ্যার বিবর্তনের সঙ্গে, সঙ্গে সমাজের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়। এবারেতে এই জনসংখ্যা বিবর্তন যে তত্ত্ব আছে, এই তত্ত্বের কতগুলো পর্যায় আছে। কোনো বইতে তোমরা দেখবে যে ৪ টে পর্যায়ে আলোচনা করা হয়েছে, আবার কোনো বইতে ৫ টা পর্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমি এখানেতে ৫ টা পর্যায়েতে ভেঙে, ভেঙে তোমাদেরকে এই জনসংখ্যা বিবর্তন তত্ত্বের যে মূল যে বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটা পর্যায়ের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ একটা দেশ এই জনসংখ্যা বিবর্তন তত্ত্ব অনুযায়ী কিভাবে তার সেই দেশের জনসংখ্যা, সমাজ ব্যবস্থা, অর্থনীতির যে পরিবর্তনটা হয়, সেটাকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেতে দেখো আসি হচ্ছে এই ১ম পর্যায়তে। তো খুব ভালো করে তোমরা একটু এই মানে প্রত্যেকটা পর্যায়ের যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে একটু বোঝার চেষ্টা করো। কারণ এই বৈশিষ্ট্যগুলোকে তোমরা যদি ভালো করে না বোঝো, তাহলে কিন্তু এই তত্ত্বটার সম্পর্কে কিছুই তোমরা জানতে পারবে না। তো দেখো ১ম পর্যায়েতে, এই ১ম পর্যায়েতে যে সমস্ত দেশ থাকে, সেই সমস্ত দেশের ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্য দেখতে পাই?
আচ্ছা, এখানে আরো একটা আমি কথা বলব যে বর্তমানেতে পৃথিবীর খুব কম দেশই আছে যে দেশগুলোতে এই জনসংখ্যা বিবর্তন পর্যায়ের মানে বিবর্তন তত্ত্বের এই ১ম পর্যায়ের বৈশিষ্ট্যগুলোকে দেখতে পাওয়া যায়। মানে খুব কম দেশ রয়েছে। তো দেখো ১ম পর্যায়েতে যে সমস্ত দেশ থাকে বা যে সমস্ত দেশ আগে ছিল, তাদের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য দেখা যেত? তো দেখো এই যে পর্যায়টা, এই পর্যায়টা হচ্ছে প্রাক শিল্প বিপ্লবের আগে। মানে মানে শিল্প বিপ্লবের আগের অবস্থা আরকি। তো এই পর্যায়েতে যখন আরকি ইউরোপ মহাদেশেতে শিল্প বিপ্লব ঘটেনি। ঠিক তার আগের ওর যে পরিস্থিতি যেটা ছিল সেইটা। তো সেই পর্যায়েতে কি বৈশিষ্ট্য দেখা যেত? দেখো যে জন্মহার ও মৃত্যুহার দুটোই খুব বেশি। এবং পরিমাণটা কত? দেখো যে প্রতি হাজারেতে ৪০ জনেরও বেশি। তাই জনসংখ্যার বৃদ্ধির হার খুব কম ছিল। অর্থাৎ কি যে যেমন জন্মাচ্ছে তেমন আবার মারাও যাচ্ছে। তো যে কারণেতে জনসংখ্যা খুব বেশি বৃদ্ধি পেত না। বৃদ্ধির হারটা ছিল খুব কম। আর মোট জনসংখ্যাও ছিল কম, জনঘনত্ব কম অথবা মাঝারি ধরনের ছিল। আর নিরক্ষর জনসাধারণ ছিল। সমাজেতে শিক্ষার সেই অর্থে বিকাশ হয়নি। পরিবার বৃহৎ ছিল। মানুষের প্রত্যাশিত আয়ুকাল কম ছিল। কারণ মানুষ যেহেতু মারা যেত খুব তাড়াতাড়ি। যে কারণেতে মানুষের প্রত্যাশিত আয়ুকাল ছিল কম। সমাজ ছিল কৃষিভিত্তিক। আর উন্নত প্রযুক্তির অভাব ছিল সেই সময়তে। আর অকৃষি ক্ষেত্রের উন্নতি একেবারে শৈশবাবস্থায়। অকৃষি ক্ষেত্র মানে কৃষি ছাড়া অন্যান্য যে ক্ষেত্রগুলো থেকে আ যে ইনকাম হয় বা যে উন্নতি হয় সেটা। বিশেষত আমরা শিল্পকে ধরতে পারি। তো সেই শিল্পের যেহেতু এটা প্রাক শিল্প বিপ্লবের আগের পর্যায় যেহেতু, সেই কারণেতে এখানেতে শিল্পের বিকাশ বা শিল্প ক্ষেত্রে উন্নতির যে বিষয়টা সেটা একেবারেই শৈশবাবস্থায় বলতে ছিল না বললেই চলে একদম। নগরায়নের সি পরিমাণ ছিল সীমিত। আর চিকিৎসা ব্যবস্থাও ছিল খুব অনুন্নত। যে কারণেতে প্রায় সময়তে মহামারী এবং দুর্ভিক্ষের মতন পরিস্থিতি আ ছিল। আর যেটার কারণেতে এই প্রচুর মানুষ মারা যেত। অনেক দুরারোগ্য ব্যাধি যেগুলো এখন সারিয়ে তোলা সম্ভব হয়েছে সেগুলো এই সময়তে হলে মানুষ মারাই যেত। তো যে কারণেতে জন্মহার এবং মৃত্যুহার দুটোই খুব বেশি ছিল। এবার দেখো এর উদাহরণ কি আছে? উদাহরণ হচ্ছে দেখো যেটা আমি বললাম যে এখন পৃথিবীর খুব কম দেশই আছে যে সমস্ত দেশেতে এই পরিস্থিতিটা দেখতে পাওয়া যায়। তো প্রায় ৩৫০ বছর আগে থেকে এই ১৭৫৯ সাল পর্যন্ত পৃথিবীর সব দেশই এই পর্যায়েতে ছিল। পৃথিবীর সব দেশেতেই এই ১ম পর্যায়ের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যেত। তবে বর্তমানেতে আফ্রিকা মহাদেশের কিছু দেশ আছে যেমন হচ্ছে গ্যাবন, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড এই সমস্ত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির যে হারটা বা যে পরিস্থিতি যেটা রয়েছে দেশের জনসংখ্যার, সেটা হচ্ছে এই জনবিবর্তন তত্ত্বের ১ম পর্যায়ের সঙ্গে মেলে। এবারেতে আসি হচ্ছে ২য় পর্যায়েতে। তো ২য় পর্যায়েতে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় দেখো যে শিল্প বিপ্লবের সময় থেকে শুরু হওয়া এই পর্যায়ে জন্মহার যথেষ্ট বেশি। প্রতি হাজারেতে ২৫ থেকে ৪৫ জন কিন্তু মৃত্যুহার যথেষ্ট কম ও নিয়ন্ত্রিত প্রতি হাজারেতে ৫ থেকে ১৫ জন। জন্মহারটা বেশি রয়েছে কিন্তু মৃত্যু হারটা কমে এসছে। আর এইটার শুরু হয় শিল্প বিপ্লবের পর থেকে। ২য় পর্যায়ের শুরুটা হয় হচ্ছে শিল্প বিপ্লব ঘটে যাওয়ার পর থেকে এবং সেই সময় থেকে কি হয় জন্মহারটা আস্তে, আস্তে বৃদ্ধি পায়। যথেষ্ট বৃদ্ধি পায়। আগের থেকেও বৃদ্ধি পায় এবং তার সঙ্গে, সঙ্গে মৃত্যু হারটা কমে যায়। আমরা ১ম পর্যায়ের ক্ষেত্রে দেখেছিলাম যে জন্মহার, মৃত্যু হার দুটোই বেশি। কিন্তু এক্ষেত্রে আমরা জন্মহারটা বেশি দেখছি কিন্তু মৃত্যু হারটা আস্তে, আস্তে কমতে থাকছে। আর এই পর্যায়েতে জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পায়। খুব স্বাভাবিক এটা। তার কারণটা হচ্ছে যেহেতু জন্মহারটা তো বেড়েই চলেছে। কিন্তু মৃত্যু হারটা যেহেতু কমে আসছে আস্তে, আস্তে যে কারণেতে এই আ জনসংখ্যা বৃদ্ধিটা খুব দ্রুত হারে হতে থাকে এবং জনবিস্ফোরণের অবস্থা তৈরি হয় এমনই। আর দেশীয় বা আঞ্চলিক আর্থসামাজিক পরিকাঠামো ধীরে, ধীরে উন্নত হয়। নগরায়ন ঘটে, কৃষির উন্নতির সঙ্গে, সঙ্গে শিল্পের উন্নতি ঘটে। যেহেতু এটা শিল্প বিপ্লবের পরবর্তী সময়, সেইজন্যে শুধুমাত্র কৃষিতে উৎপাদন হচ্ছে তা নয়। কৃষির উন্নতির পাশাপাশি কৃষিজাত যে সমস্ত পণ্য
সামগ্রীগুলো সেগুলো বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে কারণেতে শিল্পেরও উন্নতি হতে থাকে। আর যেটা দেশের বা কোন দেশের যে আর্থসামাজিক যে পরিকাঠামো, সেটারও বিকাশ ঘটাতে থাকে এবং নগরায়ন হতে থাকে। তার কারণ বিভিন্ন বড়, বড় শহরগুলোতে শিল্প স্থাপিত হতে থাকে, শিল্পকেন্দ্র স্থাপিত হতে থাকে। যেটারও জন্যে প্রচুর মানুষ এই সমস্ত জায়গাতে আসে এবং আস্তে, আস্তে কি হয়? শহর নগরের পত্তন হয় এবং তার সঙ্গে, সঙ্গে মানে তার এলাকাটা আ মানে নতুন, নতুন শহর নগর তৈরি হয় এবং তার সঙ্গে, সঙ্গে তার এলাকাটাও আস্তে, আস্তে বাড়তে থাকে। আর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থারও এই সঙ্গে, সঙ্গে উন্নতি ঘটে। কারণ শিল্পজাত যে সমস্ত সামগ্রী যেগুলো, সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে আনা, সেগুলোকে বাজার এলাকাগুলোতে পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটতে থাকে। এবং যেহেতু আ সমাজের তে মানে আ অর্থনৈতিক পরিস্থিতিটাও আরো মানে ভালো হতে থাকে, যে কারণেতে শিক্ষা, স্বাস্থ্যের মানও আস্তে, আস্তে আ ভালো হতে থাকে। আর এর উদাহরণ দেখো, এর উদাহরণ আমাদের দেশই রয়েছে, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া বর্তমানে এই পর্যায়ের অন্তর্গত রয়েছে। তবে আমরা আমাদের যে ভারতবর্ষের ক্ষেত্রে আমি একটু বলব যে আমাদের ভারতবর্ষ মোটামুটি এই জনবিবর্তনের ২য় পর্যায়কে অলমোস্ট শেষ করে ফেলেছে। আমরা মানে একটা এমন জায়গাতে আছি যেখানেতে আমরা ৩য় পর্যায়ের মধ্যে আমরা প্রবেশ করব। তবে সেটাও সময় লাগবে। তবে আমরা মোটামুটি ২য় পর্যায়ের একেবারে মোটামুটি আ শেষের দিকেই আছি। এরকম একটা পরিস্থিতি আমাদের বর্তমানে ভারতবর্ষের যে আর্থসামাজিক যে পরিস্থিতি, জনসংখ্যার যে পরিস্থিতি আছে সেটা। তবে ২য় পর্যায়ের মধ্যেই আমরা এখনো রয়েছি। আমরা পুরোপুরি এখনো ৩য় পর্যায়ের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারিনি। এবার দেখো আসি হচ্ছে ৩য় পর্যায়তে। এই ৩য় পর্যায়তে যে বৈশিষ্ট্য দেখা যায় দেখো, যে এই যে প্রধানত গর্ভনিরোধক পদ্ধতির প্রয়োগ, ম মজুরি বৃদ্ধি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষির সংকোচন, নারীর শিক্ষার উন্নতি, শিশুদের শিক্ষার ব্যাপারে মাতা-পিতার অধিক মনোযোগ প্রভৃতি কারণে জন্মহার নিম্নমুখী হয়। অর্থাৎ এবারেতে দেখো জন্মহারটা কমতে থাকে। তার কারণটা হচ্ছে যে এই ৩য় পর্যায়েতে যে দেশের যে দেশের যে সমাজ, সেই সমাজ মানে শিক্ষিত সমাজ, সচেতন সমাজ। এ কারণেতে তারা এই বিশেষ করে নারী শিক্ষার আ উন্নতি হওয়ার দরুন এই গর্ভনিরোধক বিষয়েতে অনেক বেশি সচেতন এই সমাজ। তো যেটার কারণেতে এই জন্মহারটা আস্তে, আস্তে নিম্নমুখী হতে থাকে। মানে অধিক সন্তান নেওয়ার যে প্রবণতা, এটা আস্তে, আস্তে কমতে থাকে। আর বিভিন্ন ক্ষেত্রেতে যারা চাকরি করছে এইখানেতে তাদের মজুরি বৃদ্ধি হয়। মানে আস্তে, আস্তে যেহেতু অর্থনীতিটা আরো ভালো হয়, সে কারণেতে মানে কাজের এবং পরিশ্রমের বিনিময়েতে মজুরিটা ভালো, মানে যে বেতনটা, সেই বেতনটা ভালো হতে থাকে। এবং দেখো এখানেতে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি আস্তে, আস্তে কমে আসে। তো এখানেতে মূলত এই সমাজেতে বাণিজ্যিক কৃষির প্রচলন শুরু হয়। আর জীবিকা সত্তা ভিত্তিক বা জীবন ধারণ ভিত্তিক মানে বেঁচে থাকার জন্যে যে কৃষিকাজ করার যে ব্যাপারটা, যে খাদ্য ফসলের চাষ করা হবে, যেটা শুধুমাত্র খাদ্যের চাহিদা মেটাবে, সেই ধরনের যে জীবিকা সত্তা ভিত্তিক যে কৃষি যেটা, সেটা আস্তে, আস্তে কমে আসে। সেইখান থেকে দেখা যায় যে বিভিন্ন ক্যাশ ক্রপ বা অর্থকরী ফসলের চাষ হতে থাকে, যেগুলো আন্তর্জাতিক বা দেশীয় বাজারেতে যার মানে শিল্পজাত মানে শিল্পক্ষেত্রে যার প্রচুর চাহিদা রয়েছে, সেই ধরনের যেগুলো বিক্রি করলে বা যেগুলো উৎপাদন করলে আ যেখান থেকে অনেক বেশি ইনকাম আসতে পারে। তো সেই ধরনের কৃষি মানে বাণিজ্যিক কৃষির দিকে আস্তে, আস্তে আ এইখানে এই সমাজ প্রবেশ করতে থাকে। আর যেহেতু নারী শিক্ষার উন্নতি যেহেতু হয়, যেটার কারণেতে শিশুদের শিক্ষার ব্যাপারেতে মাতা-পিতা আ রা অধিক মনোযোগ দিতে পারে। অর্থাৎ যেহেতু তারা শিক্ষিত, যে কারণেতে তারাও তাদের নিজেদের শিশুদের শিক্ষার ব্যাপারেতে যথেষ্ট সচেতন হয়। তো সম্মিলিতভাবে দেখা যায় যে এই আগের দুটো পর্যায়ের থেকে এই পর্যায়েতে যখন কোনো দেশ যখন এসে উপস্থিত হয়, তখন দেখা যায় যে সেই দেশের যে জন্মহার আছে, সেই জন্মহারটা আস্তে, আস্তে নিম্নমুখী হতে থাকে। অর্থাৎ সেই দেশের দম্পতিদের সন্তান নেওয়ার যে প্রবণতাটা, সেটা অনেকটা কমে আসে এবং আ সর্বোপরি তারা আ মানে বিভিন্ন গর্ভনিরোধক যে পদ্ধতিগুলো আছে আধুনিক, সেগুলোকেও তাদের আ মানে দৈনন্দিন জীবন তাদের জীবনেতে তারা সেগুলোকে ব্যবহার করতে থাকে। এবার দেখো এখানেতে চিকিৎসা ব্যবস্থারও উন্নতি হতে থাকে এবং যার ফলেতে মৃত্যু হার অনেকটা কমে আসে
আর তার পাশাপাশি দেখো জনসংখ্যার যে বৃদ্ধি হার পূর্বাপেক্ষা অনেক কম ও স্থিতিশীল হয়। দেখো মৃত্যু হার কমলেও কিন্তু জন্মাচ্ছে না। কারণ জন্মহারও নিম্নমুখী আর মৃত্যু হারও নিম্নমুখী। তো যেটার কারণেতে কি হয়, এই জনসংখ্যা বৃদ্ধির হারেতে একটা স্থিতিশীলতা দেখতে পাওয়া যায়, একটা স্টেবল কন্ডিশন দেখতে পাওয়া যায়। মানে যেটাকে কাম্য জনসংখ্যা বলা যেতে পারে, যে ৩য় পর্যায়েতে যে সমস্ত দেশ মোটামুটি আছে তারা কাম্য জনসংখ্যার মোটামুটি কাছাকাছি থাকে। মানে একটা স্টেবল কন্ডিশন এতে তাদের জনসংখ্যাটা থাকে। এবং দেখো তার সঙ্গে, সঙ্গে এই যে উন্নত প্রযুক্তি, অনেক বেশি সহজলভ্য ছোট, ছোট পরিবার তৈরি হয়। কৃষিতে যান্ত্রিকীকরণ এবং বাণিজ্য কৃষির প্রসার, যেটা আমি আগেই বললাম যে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি সংকোচন করে আস্তে, আস্তে বাণিজ্যিক কৃষির দিকে অ্যা সমাজ এগোতে থাকে এবং সেই কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হতে থাকে। সাক্ষরতা ও শিক্ষার হারও যথেষ্ট বেশি হয় এবং শ্রমের বিশেষীকরণ হতে থাকে। আর ব্যাপক নগরায়ন এবং শিল্পের প্রভূত উন্নতি হতে থাকে। আর মূলত দেখো এখানেতেই ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চীনের মতন দেশ এই ৩য় পর্যায়ের অন্তর্গত দেশ রয়েছে। এরপরে তো দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ৪র্থ পর্যায়। এটা একদমই আরো বেশি উন্নততর হবে। এই যে ৪র্থ যে পর্যায় যেটা রয়েছে দেখো, এই ৪র্থ পর্যায়েতে জন্মহার ও মৃত্যুহার উভয় বেশ কম। মানে আরো কমে যাচ্ছে। মানে আগের পর্যায়েতে আমরা জন্মহার কম দেখলাম, মৃত্যুহার কম দেখলাম। এবার ৪র্থ পর্যায়ে এসে জন্ম মৃত্যু হার আগেরটার থেকে আরো বেশি কমে যাচ্ছে। যেটার কারণে যে জনসংখ্যার বৃদ্ধি হয় না। মানে একদম শূন্য জনসংখ্যা বৃদ্ধি আ পরিস্থিতিতে চলে আসে। আর এই পর্যায়েতে বিভিন্ন জীবনশৈলী রোগ সমাজেতে দেখা যায়। মানুষের মধ্যে যেরকম হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা মধুমেহের মতন, বা যেটাকে আমরা ডায়াবেটিস বলি, এই ধরনের যে সমস্ত রোগ আছে, আ জীবন শৈলীগত রোগ যেগুলো রয়েছে, এগুলোর প্রবণতাটা বেশি হতে থাকে। এবং অস্বাভাবিক স্থূলতার কারণেতে, এই যে স্থূলতা বলতে মোটা, তো অস্বাভাবিক স্থূলতার কারণেতে মৃত্যু হার পূর্বের তুলনায় সামান্য বৃদ্ধি পায়। দেখো জনসংখ্যা বৃদ্ধি তো পাচ্ছে না। আরো এই ধরনের এই হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা ওবেসিটি, এই ধরনের রোগের কারণেতে মানুষের শরীরে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং সেক্ষেত্রে অনেক মানুষ মারাও যাচ্ছে। তো যেটার কারণেতে জনসংখ্যার পরিস্থিতিটা আরো খারাপ হয়ে, মানে আরো কমে যাচ্ছে জনসংখ্যা। আর মানুষের আয়ুকাল বেড়ে যাওয়ার জন্য বয়স্ক জনসংখ্যা অনেক বেশি হয়। আবার এটাও দেখা যায় যে এই সমাজেতে, মানে ৪র্থ পর্যায়ে অবস্থানরত দেশের মানুষের আয়ুকাল অনেক বেশি। অনেকদিন বাঁচে। মানে যাদের ধরো এই হৃদরোগ বা উচ্চ রক্তচাপ বা মধুমেহের মতন রোগ যাদের নেই, বা তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ুকালটা বেশি। তার কারণটা হচ্ছে যে জনসংখ্যার চাপটা খুব কম। আর উন্নত সমাজ হয়, যেটার কারণেতে আ মানুষ অনেকদিন পর্যন্ত বাঁচে। তো যেটার কারণেতে দেখা যায় যে বয়স্ক জনসংখ্যা অনেকটা বেড়ে যায়। তার কারণ তার জন্মহার তো আগে থাকতেই কম ছিল। যে কারণেতে শিশু যেহেতু জন্মাচ্ছে না, সেই কারণেতে, মানে জন্মাচ্ছে না বলতে একদম জন্মায় না সেটা নয়। জন্মাচ্ছে অনেক কম। মানে যে পরিমাণ জন্মানোর দরকার আছে তার থেকেও অনেকটা কম জন্মাচ্ছে। তো যেটার কারণে এতে যুবক যে জনসংখ্যাটা, ইয়ং পপুলেশন এর পরিমাণটা আস্তে, আস্তে কমছে। সেই তুলনায় দেখা যাচ্ছে যে মানুষের আয়ুকাল অনেক বেশি থাকার জন্যে বৃদ্ধ মানুষজনদের, বয়স্ক লোকজনদের সংখ্যা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো এটা, এবং এটা দেখা যায় কোথায় দেখো, এই যে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, গ্রেট ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মতন প্রভৃতি দেশেতে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। ঠিক আছে? যারা হচ্ছে এই জনসংখ্যা বিবর্তনের, মানে ৪র্থ পর্যায়েতে বর্তমানেতে রয়েছে। এবার দেখো এর সব শেষের যে পর্যায় যেটা রয়েছে দেখো, একদম শেষের পর্যায় যেটাকে আমরা ৫ম পর্যায় যেটাকে বলি। তো এখানে তো দেখো এই যে উন্নত জীবনযাত্রার মান, এটা তো থাকছেই। শিক্ষার সর্বাধিক প্রসার হচ্ছে। নারীদের কর্মনিযুক্তির হার মানে উচ্চ হার। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপক ব্যবহারের ফলে যে জন্মহার মৃত্যু হারের তুলনায় কম। মানে এখানেতে এসে আমরা দেখতে পাচ্ছি কি, যে একেবারে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধিতে চলে গেছে। মানে নেগেটিভ গ্রোথ রেট। আগেরটাতে আমরা জিরো পপুলেশন গ্রোথ দেখছিলাম, যে জনসংখ্যা বাড়ছেই না। এবারেতে এখানেতে ৫ম পর্যায়েতে পরিস্থিতি এমনই দেখো, যে এই সমাজেতে জনসংখ্যার পরিমাণ তো কমই ছিল। যে কারণেতে নারী পুরুষ যারাই কাজ চাইছে তারা প্রত্যেকেই কাজ পাচ্ছে। তাই প্রত্যেকে কর্মরত মানুষ। তো যে কারণেতে সবাই যেহেতু ইনকাম করছে, তাই তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত। শিক্ষারও সর্বাধিক প্রসার, মানে শিক্ষাও খুব ভালো, মানে খুব ভালো কোয়ালিটি এডুকেশন এই সমস্ত দেশের ছেলেমেয়েরা পেয়ে থাকে।
এবং নারীদের বিশেষ করে নারীদের কর্মে মানে নিযুক্তি মানে পুরুষরা তো সব কাজকর্ম করছেই তার পাশাপাশি নারীদেরও কর্মে নিযুক্তকরণ করা হচ্ছে। মানে যারা কাজ করতে চাইছে। তো যেটার কারণেতে মানে ওয়ার্কিং পপুলেশনটা সবথেকে বেশি। আর যেহেতু এখানেতে শিক্ষার মান ভালো, নারী শিক্ষারও প্রসার রয়েছে, নারীরা কর্মে নিযুক্ত রয়েছে। যে কারণেতে এরা তাদের নিজেদের জীবনেতে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগটা খুব ব্যাপকভাবে করে। মানে এরা সন্তান নিতে দেরি করে, অনেকে নেয় না বা অনেকে এই সময়টা তাদেরকে দিতে পারে না। সন্তান ধারণ করার জন্যে যে একে অপরের সঙ্গে মানে কাছাকাছি আসা বা যে সময়টাকে দেওয়া একে অপরকে। তো সেই নারী-পুরুষ এতটাই কর্মে ব্যস্ত থাকে এই সমস্ত দেশগুলোতে যে কারণেতে তারা এই সন্তান জন্মদানের ব্যাপারটাকে মানে অনেকটা দেরি করে ফেলে এবং তার পাশাপাশি তারা যেহেতু সচেতন জনগণ তো যে কারণেতে তারা তাদের দৈনন্দিন মানে তাদের জীবনেতে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিরও ব্যাপকভাবে ব্যবহার করে আধুনিক পদ্ধতিগুলোকে। তো যেটার কারণেতে দেখা যায় যে এই জন্মহারটা খুবই কমে যেতে থাকে। মানে এতটাই কমে যায় যে মৃত্যু হারের দিকেও কমে যায়। যা মারা যাচ্ছে সেই সমানে, সমানে যদি জন্মহারটা থাকে তাও ঠিক আছে। কিন্তু তাও না হয়ে মৃত্যু হারের থেকেও জন্মহারটা কমে যেতে থাকে। যেমন দেখো এখানে যেটা বলছিলাম যে প্রতি হাজারেতে ৮ থেকে ১২ জন। মানে প্রতি হাজারের মানে হাজারেতে ৮ থেকে ১২ জন হচ্ছে জন্মাচ্ছে কিন্তু মৃত্যু হার দেখা যাচ্ছে যে ৯ থেকে ১৪ জন। তো বুঝতেই পারছো যে কতটা কম জন্মাচ্ছে শিশু। আর যেটার কারণেতে এই সমস্ত সমাজেতে ঋণাত্মক প্রকৃতির জনসংখ্যা দেখতে পাওয়া যায় এবং মানে নেগেটিভ গ্রোথ রেট লক্ষ্য করা যায় এবং বয়স্ক লোক সংখ্যাও কিন্তু বেশি থাকে। মানে আগের ৪র্থ পর্যায়ে এবং ৫ম পর্যায়েতে প্রায় একই রকমই কন্ডিশন দেখা যায় এই বয়স্ক লোকেদের ক্ষেত্রে যে এদের দেশেতে বয়স্ক লোকের সংখ্যা খুব বেশি। কারণ যেহেতু সন্তান জন্মাচ্ছে কম, সেইজন্য যুব সমাজের পরিমাণটা কম। তো যে কারণেতে যারা জন্মে গেছে তারা আস্তে, আস্তে বুড়ো হয়ে যাচ্ছে, বয়স্ক হয়ে যাচ্ছে। কারণ এদেশের আবার প্রত্যাশিত আয়ুকালও বেশি। মানে অনেক দিন পর্যন্ত বাঁচে। আর আরেকটা বিষয় দেখো এখানে তো আর্থসামাজিক অবস্থা খুবই উন্নত। মানে ৪র্থ এবং ৫ম স্তরেতে যে সমস্ত দেশ থাকে তারা অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক উন্নতির দিক থেকে, আর্থসামাজিক উন্নতির দিক থেকে একদম শীর্ষে থাকে। আর কোন দেশগুলো রয়েছে এর মধ্যে দেখো জাপান, তো জাপান রয়েছে, জার্মানি আছে, ইটালি, বেলজিয়াম, পোল্যান্ড, রাশিয়ার মতো। মানে রাশিয়ার তো পপুলেশন এতই কম মানে রাশিয়ার যা সম্পদ আছে সব সম্পদ রাশিয়ার লোকরা ব্যবহার করতে পারছে না। মানে এতটাই কমে গেছে রাশিয়ার জনসংখ্যা। আর জাপান দেখো জাপানে তো হচ্ছে বৃদ্ধ জনসংখ্যার পরিমাণ খুবই বেশি মানে বেড়ে গেছে। জাপানি লোকেরা কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচে মানে দীর্ঘায়ু হয়। এবং জাপানেতেও মানে নারী পুরুষ প্রত্যেকেই হচ্ছে খুবই কর্মরত। মানে কাজে খুব ব্যস্ত থাকে। যে কারণেতে সন্তান নেওয়ার যে বয়সটা সেটা অনেক মানে দেরি করে ফেলে। এবং মানে সন্তান নেওয়ার প্রবণতাটাও এদের মধ্যে কম। উপরন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তো আছেই। যেটার কারণেতে জাপানেতে আস্তে, আস্তে যুব সমাজের পরিমাণটা কমে আসছে এবং সেই তুলনায় বয়স্ক লোকদের সংখ্যা আস্তে, আস্তে বেড়ে যাচ্ছে। কিন্তু হলে কি হবে? এই সমস্ত দেশ কিন্তু খুবই উন্নত দেশ। এই ৪র্থ এবং ৫ম পর্যায়েতে থাকা যে সমস্ত দেশগুলো আছে, এরা খুবই উন্নত দেশ। জনসংখ্যার পরিমাণ যেহেতু খুবই কম, দেশের যে সম্পদ আছে সেই সম্পদের থেকে যেহেতু খুবই মানে কম মানে কার্যকরী যে জমি আছে বা ধারণ মানে যে সম্পদ বা জমিটা দেশের জনসংখ্যাকে ভরণ-পোষণ করতে পারবে, তার থেকেও জনসংখ্যার পরিমাণ কম হওয়ার দরুন এখানেতে সুষ্ঠুভাবে সবকিছুই হয়। তো যে কারণে যে এই সমস্ত দেশ খুব উন্নত আর্থসামাজিক দিক থেকে বা অন্যান্য ক্ষেত্রগুলো থেকে খুবই উন্নত দেশ। তো এইটাই হচ্ছে এই ৫ টা হচ্ছে এই আ মানে পর্যায়, যে পর্যায়ের মধ্য দিয়ে একটা দেশ আস্তে, আস্তে বিবর্তিত হতে থাকে। তার যে সমাজ, তার যে জনসংখ্যার, সেই জনসংখ্যা আস্তে, আস্তে বিবর্তিত হতে থাকে। মানে একদম সেই নিম্ন মান থেকে আস্তে, আস্তে উচ্চতর মানেতে আস্তে, আস্তে পৌঁছায়। এই ৫ টা পর্যায়ের মধ্যে দিয়ে। এবার দেখো সব শেষের দিয়ে এই যে ছবিটা আছে তোমরা যখন পরীক্ষার সময় যখন লিখবে তোমরা এই ছবিটাকে তোমরা দিয়ে দেবে। আমি একটু ছবিটাকে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যে এইখানেতে এই যে ৫ টা স্তর রয়েছে এবং এখানে দেখো যে লাইনগুলো আছে, এই যে লাল রঙের যে লাইনটা যেটা রয়েছে এটা হচ্ছে মোট জনসংখ্যার কে ইন্ডিকেট করছে। আর এখানেতে দেখো যে নিচের দিকের এই যে লাইনটা যেটা রয়েছে এইটা হচ্ছে মৃত্যু হারকে ইন্ডিকেট করছে এই লাইনটা। আর একদম উপরের যে লাইনটা রয়েছে দেখো এই লাইনটা হচ্ছে জন্মহারকে নিয়ন্ত্রণ করছে।
মানে ইন্ডিকেট করছে। তো এবার দেখো দেখলেই বুঝতে পারবে যে এই যে ১ম যে পর্যায় যেটা রয়েছে এখানেতে দেখো জন্মহার, মৃত্যুহার দুটোই বেশি থাকার জন্য মোট জনসংখ্যার পরিমাণটা খুব কম। বা ২য় পর্যায়েতে যখন কি হচ্ছে দেখো যে জন্মহারটা একই রকমই থাকছে, বেশি থাকছে। সেই তুলনায় মৃত্যু হারটা আস্তে, আস্তে কমে আসছে। এবং যেটার কারণে দেখো জনসংখ্যাটা আস্তে, আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। ৩য় পর্যায়েতে এসে দেখো ৩য় পর্যায়েতে এই যে মৃত্যু হার আছে, এই মৃত্যু হারটা কমছে। মানে আগেরটার থেকে আরো কমে আসছে মৃত্যু হার এবং সেই সঙ্গে, সঙ্গে জন্মহারটাও কমছে। এবং যেটার কারণে যে জনসংখ্যা একটা স্টেবল কন্ডিশন এতে এই যে জায়গাটা আছে দেখো যে একটা স্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তারপরেতে দেখো যখন ৪র্থ পর্যায় এবং ৫ম পর্যায়েতে যখন পৌঁছে যাচ্ছে কোনো দেশ, তখন তার ক্ষেত্রে কি হচ্ছে দেখো যে জন্মহার আরো কমে যাচ্ছে। মৃত্যু হারও কমছে, জন্মহারও কমছে। এবং সেই সঙ্গে, সঙ্গে যখন ৫ম পর্যায়ে যখন হচ্ছে তখন দেখো এই যে জন্মহারের যে রেখাটা আছে এটা এই নিচে নেমে এসছে। মানে মৃত্যু হারটাই উপরে আছে। এই রেখাটা হচ্ছে মৃত্যু হার রয়েছে। তো মৃত্যু হারের থেকে জন্মহার কমে যাচ্ছে। এ কারণেতে এই জায়গাটাতে ঋণাত্মক মানে নেগেটিভ গ্রোথ রেট দেখতে পাওয়া যায় জনসংখ্যার ক্ষেত্রে। তো এই ছবিটা তোমরা দেবে। এটা দেবে এবং এই প্রত্যেকটা যে মানে পর্যায়ে এটা বললাম তার বৈশিষ্ট্যটা লিখে দিলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে আমি জনসংখ্যা বিবর্তন তত্ত্বের বিষয়টিকে তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।